হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই একঘেয়েমি জীবন থেকে একটু সময় বার করে নিয়ে ঘুরতে যাওয়া বা পিকনিক। আচ্ছা, যদি এই শীতে কোনো একটি দিন এমন এক জায়গায় কাটানো যায় যেখানে আমরা পাবো পিকনিকের মতো পরিবেশ ও সাথে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন, তাহলে আমার মনে হয় দিনটি একটি ভালো স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাব আমাদের অতি পরিচিত আলিপুর চিড়িয়াখানায়। ছোটবেলায় মা বাবা দাদু ঠাকুমার হাত ধরে আমরা প্রায় সকলেই গেছি আলিপুর চিড়িয়াখানায়, কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে সব কিছু, চিড়িয়াখানাও তার ব্যতিক্রম নয়। চলুন আজ আমরা চিড়িয়াখানাকে এক্সপ্লোর করি তার নতুন রূপে। এইবার আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পদার্পণ করলো। এবছরের বিশেষ আকর্ষণ হলো অ্যাভিয়ারি টানেল, অর্থাৎ পাখিরা থাকবে বাইরে এবং আমরা থাকবো খাঁচার ভিতরে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিড়িয়াখানা যাবেন, চিড়িয়াখানার এন্ট্রি ফিস কত, কিভাবে টিকিট কাটা যাবে, অনলাইন না অফলাইন। প্রথমেই বলে রাখি, চিড়িয়াখানার এন্ট্রি ফিস হলো পার হেড 50 টাকা করে। 2 থেকে 5 বছরের শিশুদের জন্য পার হেড 20 টাকা করে, 5 বছরের ওপর থেকে 50 টাকা করে। চিড়িয়াখানার টিকিট দুভাবেই কাটা যাবে, অফলাইনেও কাটা যাবে এবং অনলাইনেও কাটা যাবে। চিড়িয়াখানার টিকিট অনলাইনে কীভাবে বাড়িতে বসে ফোন থেকে বুক করব সেটা নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং ওপরে আই বাটনেও চলে আসবে। চিড়িয়াখানা বন্ধ থাকে বৃহস্পতিবার, তবে সেদিন যদি কোনো হলিডে থাকে সেক্ষেত্রে বৃহস্পতিবার ওপেন থাকে, তার পরের দিন বন্ধ থাকে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকাল 4:30টার সময়। এবার বলি কিভাবে আসবেন। যদি হাওড়ার দিক থেকে আসেন সেক্ষেত্রে E1, S121, E4, AC4, AC12D এই সমস্ত বাসগুলি চিড়িয়াখানার কাছাকাছি নিয়ে আসবে। যদি শিয়ালদহের দিক থেকে আসেন সেক্ষেত্রে 230 এবং 260 এই দুটি বাসে করে চিড়িয়াখানার সামনে নামা যাবে। সেক্ষেত্রে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। চিড়িয়াখানার কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন, তাও সেখান থেকে চিড়িয়াখানার ডিস্টেন্স 2 কিলোমিটার মতো। আমরা গেছিলাম সোদপুর থেকে। প্রথমে আমরা সোদপুর থেকে শিয়ালদহ যাওয়ার জন্য ট্রেন ধরে নিলাম। শিয়ালদহ স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে। তারপর শিয়ালদহ স্টেশনকে ডান হাতে রেখে এই রাস্তাটি ধরে সোজা এগিয়ে যেতে হবে। একদম ব্রিজের শেষ প্রান্তে গিয়ে অপেক্ষা করতে হবে বাসের জন্য। তো যথারীতি আমাদের বাস চলে আসলো, আমরা বাসে উঠে পড়লাম। প্রায় 30 থেকে 40 মিনিট পর পৌঁছে গেলাম আলিপুর চিড়িয়াখানার সামনে। ভাড়া নিল 15 টাকা। আমরা এখন পৌঁছে গেছি চিড়িয়াখানার সামনে। তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তাই আমাদের আলাদা করে আর টিকিট কাটার লাইনে দাঁড়াতে হলো না। গেট দিয়ে ঢুকেই সামনে তোমরা টয়লেট পেয়ে যাবে। এই চিড়িয়াখানাটি প্রায় 46 একর জমির ওপর তৈরি, তো সেক্ষেত্রে চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখান থেকে বেরিয়ে তোমরা ডান দিক দিয়েও শুরু করতে পারো এবং বাঁ দিক থেকেও শুরু করতে পারো। এখান থেকে প্রথম বাঁ দিকে গিয়ে দেখতে পাবে যে একটি বুথ করা রয়েছে, সেখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা একটি ম্যাপ কিনে নিতে পারো। এই ম্যাপটি সম্পূর্ণ চিড়িয়াখানা ভ্রমণের সময় খুবই কাজে দেবে। এছাড়াও বিভিন্ন জায়গায় পথ নির্দেশিকা দেওয়া রয়েছে। এখানে তোমরা হুইল চেয়ারও পেয়ে যাবে। তো যাদের হাঁটতে সমস্যা রয়েছে তারা মেন গেটের কাছে কন্ট্যাক্ট করে হুইল চেয়ার অ্যাভেল করতে পারো। এই স্থান থেকে তোমরা একটি ম্যাপ কিনে নিতে পারো 10 টাকার বিনিময়ে। এখানে দেখো খুব সুন্দর করে গাছ কেটে হাতি এবং জিরাফ তৈরি করা হয়েছে। এই আর্টটাকে টপিয়ারি শিল্প বলা হয়। এখান থেকে বাদিক ধরে সোজা এগিয়ে গেলে তোমরা প্রথম দেখতে পাবে ডিয়ার সেকশন, অর্থাৎ বিভিন্ন রকম হরিণ। চলো
তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে হরিণের খাঁচার সামনে। কিন্তু প্রথম আমরা চলে এসেছিলাম শিম্পাঞ্জি দেখতে। এখন ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছ, তো এটি হলো ব্যাটারি চালিত গাড়ি। সম্ভবত 10-12 জন এই গাড়িতে ধরে যাবে এবং এই গাড়ির ভাড়া হলো 100 টাকা করে। প্রায় পুরো চিড়িয়াখানাটাই ঘুরিয়ে দেখাবে। তো সেক্ষেত্রে তোমরা একবার উঠতে পারো এই গাড়িটিতে। চলো বন্ধুরা, এবার আমরা সবাই শিম্পাঞ্জি দেখব। তো এখানে শিম্পাঞ্জির ব্যাপারে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো শিম্পাঞ্জি বসে রয়েছে, তো ওরা এখনও বেরোয়নি। কিন্তু না, শিম্পাঞ্জি আমাদের নিরাশ করেনি, পরে তারা বেরিয়ে এসেছিল। দেখো এখানে দুজন মিলে খুনসুটি করছে। শিম্পাঞ্জি দেখার পর আমরা এগিয়ে চললাম সামনের এনক্লোজারে কি আছে দেখার জন্য। তো সেখানে আমরা দেখতে পেলাম যে এটা হলো লেমুরের এনক্লোজার। দেখো এখানে কি শান্তভাবে বসে রয়েছে। এরপর আমরা চলে গেলাম গ্রিন ইগুয়ানার এনক্লোজারে। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তাকে, তারপর দেখলাম যে একটি গাছের ওপর বসে রয়েছে। যেহেতু তার গায়ের রং সবুজ, তো সেক্ষেত্রে পাতার সাথে প্রায় মিশেই ছিল। তারপর আমরা চলে গেলাম জেব্রার এনক্লোজারে। তো আমরা সেখানে জেব্রার দর্শনও পেয়েছিলাম, কিন্তু কোনো কারণে সে সামনে আসতে চাইছিল না। এখানে দূর থেকেই তাকে দেখতে হলো। দেখো কি শান্তভাবে বসে রয়েছে। জেব্রা দেখার পর আমরা চলে গেলাম একটি নতুন প্রাণী দেখতে। নাম লেখা ছিল আলপাকা। দেখো কি সুন্দর নিশ্চিন্তে সে তার ব্রেকফাস্ট সারছে। এরপর দেখতে গেলাম ক্যাশোয়ারি। দেখো এখানে সবাই কি সুন্দর মাঠের ওপর বসে আছে। এরপর আমরা দেখতে পেলাম চৌসিঙা। এখানে প্রতিটি প্রাণীর এনক্লোজারের সামনে সুন্দর তাদের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো ছোট ছোট বাচ্চারা আসলে এই সমস্ত তথ্যগুলি পেয়ে তাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে পেলাম তারা অনেক দূরে রয়েছে, খাঁচার সামনের দিকে নেই। এখানে এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, তো সম্পূর্ণ চিড়িয়াখানার কিছু দূরে দূরেই এরকম একটি বসার জায়গা করা হয়েছে, যেখানে তোমরা ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারো। দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটি হরিণ, নিশ্চিন্তে সে তার খাবার খাচ্ছে। এটাও হয়তো হরিণের কোনো একটি প্রজাতি হবে। এরপর আমরা দেখতে পেলাম কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণ দেখার পর আমরা আবার এগিয়ে চললাম সামনে নতুন কোনো প্রাণী দেখার জন্য। দেখো এখানে সেই চিংকারা, সেই দূরে বসে রয়েছে। এরপর আমরা চলে আসলাম নীলগাই দেখার জন্য। দেখো এখানে প্রতিটা প্রাণীর এনক্লোজারের সামনেই খুব সুন্দর তাদের সমস্ত যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে, কোথায় তাদের পাওয়া যায় এবং তারা কি খায়। এরপর আমরা চলে আসলাম মণিপুরি নাচুনে হরিণের সামনে। তবে এখানে হরিণের কোনো নাচই দেখতে পারলাম না, তারা নিশ্চিন্তে তাদের খাবার খাচ্ছিল। দেখো বন্ধুরা, আমরা এখন ক্যাঙ্গারুর খাঁচার সামনে। এবার আমরা চলে আসলাম
আলিপুর চিড়িয়াখানার অন্যতম এক আকর্ষণ আলডেব্রা জায়ান্ট টর্টোয়েসের সামনে। এই হলো সেই কচ্ছপ। এই কচ্ছপের খোলসটা দেখো কি মোটা। এখান থেকে আন্দাজ লাগানো যায় যে এটি কত বছরের পুরনো। এবং ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই কচ্ছপ দুটির নাম রেখেছিলেন কথা ও কলি। কচ্ছপ দেখার পর আমরা এগিয়ে গেলাম কুমির দেখার জন্য। তো এখানে এই জায়গাটি খুব সুন্দর, এখানে তোমরা সেলফিও নিতে পারো। এখানে কিছু হাঁসও ছিল। তো এই হলো সেই কুমির। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন এই কুমিরগুলি পাথরের তৈরি, কিন্তু না, কুমিরগুলো নড়ছে। তো এখানে নোনা জলের কুমির এবং মিষ্টি জলের কুমির সব রকমই আছে। কুমির দেখার পর একটু এগিয়ে গেলেই তোমরা এখানে পেয়ে যাবে ফুড কোর্ট, সেখানে বিভিন্ন রকম স্ন্যাক্সও পেয়ে যাবে। দেখো এখানে সুন্দর পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। এরপর আমরা চলে আসলাম বাদরের খাঁচার সামনে এবং তাদের বাদরামিও খুব সুন্দর উপভোগ করলাম। দেখো কি সুন্দর এখানে তারা খেলা করছে। তো বাদরের বাদরামি দেখার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম নতুন প্রাণী দেখার জন্য। দেখাগণে সবাই কি সুন্দর বসে মধ্যাহ্ন ভোজন করছে। তো চারিদিকে নানা রকম খাবারের গন্ধ পাওয়া যাবে এখানে। এবার আমরা চলে আসলাম যেটা দেখতে এত দূর থেকে চিড়িয়াখানা আসা, অর্থাৎ বাঘের দর্শন পাওয়ার জন্য। তো আমাদের কপাল খুবই ভালো ছিল, এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারলাম। দেখো কি সুন্দর সে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। তো চিড়িয়াখানায় এর আগেও ছোটবেলায় এসেছি, কিন্তু এত কাছ থেকে বাঘ এর আগে দেখা হয়ে ওঠেনি। তো খুবই ভালো লাগলো এত কাছ থেকে বাঘ মামার দর্শন পেয়ে। এরপর আমরা চলে গেলাম নকটার্নাল হাউসে, অর্থাৎ এখানে পেঁচা রাখা আছে। চলো ঢুকে দেখা যাক। দুঃখের বিষয় এখানে একটি পেঁচাও দেখতে পেলাম না, হয়তো তারা ভেতরে রয়েছে। পেঁচা দেখার পর আমরা চলে আসলাম গোল্ডেন ফেজান্ট দেখতে। খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি, কিছুটা আমাদের এই পায়রার মতনই দেখতে। এখানে এই পাখিগুলো দেখো অনেকটা ময়ূরের মতো দেখতে। তো এখানে ছোট ছোট বাচ্চারা আসলে খুবই আনন্দ পাবে। চিড়িয়াখানায় পশু পাখির সংখ্যা প্রচুর বেড়েছেও। এই হলো এই বছর আলিপুর জুয়ের অন্যতম প্রধান আকর্ষণ অ্যাভিয়ারি টানেল, অর্থাৎ মানুষ এখানে থাকবে খাঁচার ভেতরে এবং পাখিরা থাকবে মুক্ত। দেখো এখানে দুপাশ দিয়ে পাখিরা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে এবং ডান দিকে ছোট ছোট হাঁড়ির মধ্যে পাখিগুলো রাখা রয়েছে। সম্ভবত এগুলো বদ্যি পাখি হতে পারে। তোমরা যারা পাখি পোষো ভিডিওটি দেখলে কমেন্টে জানিও। এখানে ডান দিক বাঁ দিক দুদিকেই পাখি রয়েছে, এছাড়া উপর দিয়েও পাখিরা উড়ে বেড়াচ্ছে। এটি একটি কাঁচের এনক্লোজার, খুব
সুন্দর লাগছে এর ভেতর দিয়ে যেতে। এখান থেকে বেরোনোর পর আমরা দেখতে পেলাম আমাদের জাতীয় পাখি অর্থাৎ ময়ূরকে। এই দেখো আরো একটি ময়ূর। আমাদের সৌভাগ্য থাকলে হয়তো ময়ূরের পেখম মেলা অবস্থাতেও দেখতে পারতাম। এরপর ময়ূরের পাশেই আমরা দেখতে পেলাম গিরগিটি। প্রথমে তো তাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর থেকে সেই পিলারের উপর দুজন বসে রয়েছে। এই দেখো একদম সামনে থেকে একটি গিরগিটি দেখতে পেলাম। আবারও বলছি, আলিপুর চিড়িয়াখানা বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত। তো তোমরা সেক্ষেত্রে যদি সবকটি পশু পাখি দেখতে চাও অবশ্যই গাইড ম্যাপ ফলো করো, না হলে একই জায়গাতেই বারবার ঘুরবে, সবকটি এনক্লোজার দেখা হয়ে উঠবে না। তো যেখানে আমরা গিরগিটি দেখলাম তার আশেপাশে অনেক পাখির এনক্লোজার ছিল। তো সেগুলি দেখার পর আমরা চলে আসলাম জিরাফ দেখতে। প্রথমে আমরা জিরাফের দেখা পাইনি, কিন্তু না, হতাশ হতে হয়নি। একটু এগিয়ে গিয়েই দেখতে পারলাম দুটি জিরাফ, খুব সুন্দর লাগছিল, তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ। তো কিছু দূর পরপরই যেমন খাবারের স্টল রয়েছে, ঠিক সেরকম ড্রিঙ্কিং ওয়াটারও রয়েছে এবং টয়লেটও রয়েছে। তো সেক্ষেত্রে এত বড় চিড়িয়াখানাটি ঘুরে দেখতে কোনো সমস্যাই হবে না। এবং এখানে ডাস্টবিনও রয়েছে। তো যখন আমরা একটা এত সুন্দর জায়গায় ঘুরতে এসি তখন আমাদেরও কর্তব্য সেই জায়গাটি নোংরা না করা। এরপর আমরা চলে আসলাম হিপ্পোপটেমাস দেখতে, অর্থাৎ জলহস্তী। তো এখানে আমাদের নিরাশ হতে হলো, কারণ আমরা জলহস্তীকে সামনে দেখতে পারলাম না, শুধু তার পিঠটাই দেখতে পারলাম। জলহস্তি দেখতে না পেয়ে নিরাশ হয়ে আমরা এগিয়ে চললাম। এখানে দেখলাম এমু পাখি। এছাড়াও এমু পাখির পাশাপাশি ম্যাকাও পাখিও ছিল এবং আমরা এখানে ঈগলও দেখেছিলাম। দেখো এখানে সাদা ময়ূর। চিড়িয়াখানার পরিবেশ খুবই সুন্দর। দেখো এগুলো সম্ভবত ম্যাকাও পাখি। এখন আমরা আছি ময়মনসিংহ এনক্লোজারের সামনে। এই এনক্লোজারটি ব্যবহার করা হয় এশিয়াটিক লায়নের জন্য। তবে সিংহকে আমরা কাছ থেকে দেখতে পাইনি, সিংহ অনেক দূরে বসেছিল। সিংহ দেখার পর আমরা চলে আসলাম হাতি দেখতে। এখানে হাতি একদম খাঁচার খুব সামনেই ছিল। হাতির খাঁচা হলো এনক্লোজার নাম্বার 55। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হাতি। হাতি দেখার পর আমরা চলে আসলাম কিছু পাখির এনক্লোজারের সামনে। তো এখানে দেখো বক রয়েছে, এদের ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা। প্রথমে তো দেখে শকুন ভেবেছিলাম। দেখো এখানে আবার কি সুন্দর পাখিদের জন্য রেস্টিং প্লেস করা রয়েছে, যে ওখানে তারা বিশ্রাম নেবে। এরপর আমরা চলে আসলাম গন্ডার দেখতে। আমরা বন্ধুদের মধ্যে মজা করে বলি গন্ডারের চামড়া। হ্যাঁ, সত্যি দেখার পর বুঝতে পারলাম যে তাদের চামড়াটা কতটা মোটা হয়। দেখো দেখে পুরো মনে হচ্ছে যেন বর্ম পরে রয়েছে। গন্ডারও আমাদের সামনে খুব সামনে থেকে দেখা দিয়েছিল। বেশ দুলকি চালে হেঁটে আসলো আমাদের সামনে দিয়ে।
এরপর আমরা চলে আসলাম জ্যাগুয়ারের সামনে। তো দেখো, এত কাছ থেকে জ্যাগুয়ার দেখতে পারলাম। তো সেই জ্যাগুয়ারটি আমাদের এত কাছ থেকে ঘোরাফেরা করছিল এবং নিচের দিকে কিছু একটা খুঁজছিল। সে কি এত মানুষ দেখার পর বাইরে আসার রাস্তা খুঁজছিল, সেটা একমাত্র সেই জানে। তবে খুব কাছ থেকে আমরা জ্যাগুয়ার দেখতে পারলাম। এবার আমরা চলে আসলাম আমাদের রাজ্য পশু অর্থাৎ ফিশিং ক্যাট দেখতে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ফিশিং ক্যাট ঘোরাফেরা করছে। ফিশিং ক্যাট দেখার পর আমরা চলে আসলাম সাদা বাঘ দেখতে। তো সাদা বাঘও আমরা খুব ভালোভাবেই দেখতে পারলাম এবং সে হেঁটে হেঁটে খাঁচার কাছেও এসেছিল। সাদা বাঘের এনক্লোজারের পাশাপাশি কিছু বাঘের এনক্লোজার আরও রয়েছে, সেখানেও আমরা বাঘ দেখতে পেয়েছিলাম। তবে আগের চিড়িয়াখানার থেকে এখনকার চিড়িয়াখানা অনেক উন্নত। যেমন এখানে বন্য প্রাণীদের গা থেকে যে গন্ধটা বেরোতো, তো এখানে এবার সেরকম কিছু একটা পেলাম না। সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়, চিড়িয়াখানাও বদলেছে। এরপর ছিল হায়নার এনক্লোজার এবং লেপার্ডের এনক্লোজার, কিন্তু তারা অনেক ভেতরে ছিল বলে আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তবে এবার চিড়িয়াখানাতে সব রকম পশু পাখি দেখতে পারলাম, নিরাশ হতে হয়নি। তোমরা চাইলে শীতকালে একদিন ঘুরেই যেতে পারো চিড়িয়াখানা, খুবই ভালো লাগবে। এবং বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে সবাই একসাথে বসে পিকনিক মতো করতেও পারো। আজ এখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।